হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস। আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পরে আজকে আবার রাইস স্মার্ট বাংলা চ্যানেলে তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে এলাম। মাঝখানে একটা বড় বিরতি নিয়েছিলাম এবং আজকে যে আবার অনেক দিন পরে ক্লাসটা করছি, আজকে একটা খুব ভালো দিন, অক্ষয় তৃতীয়া। প্রত্যেকের জীবনে সাফল্য আসুক এবং সাফল্য অক্ষয় হোক, এই কামনা করব। সবাই ক্লাসটা জয়েন করো। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলে অনেকে মনে করছি যে অনেকদিন পরীক্ষা টরীক্ষা হয়নি, কিন্তু পরীক্ষার ঝড় কিন্তু আবার শুরু হবে ভোটের ঠিক পরে। তো এই সবাইকার উদ্দেশ্যে একটাই কথা, এই সময়টাকে কিন্তু কেউ হেলায় হারিও না। সময়টাকে গুরুত্ব দিয়ে পড়াশুনো করো, জান প্রাণ লাগিয়ে পড়াশুনো করো। অফলাইন এবং অনলাইন মোডের পড়াশোনার ক্ষেত্রে, আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি আলাদা করে কোনো পার্থক্য তৈরি করি না। আমি জাস্ট একটু আগেই অফলাইন মোডেতে যে ক্লাসগুলো নিচ্ছিলাম সেই ক্লাসেতে কিন্তু বলে এসেছি যে প্রত্যেকে পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প হয় না। তোমাদের উদ্দেশ্য এই একই কথা বলার যে পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প হয় না। যে যাই বলুক, যত কঠিন, যত খারাপ, যত নেগেটিভিটি থাকুক না কেন চারপাশে, একটাই কথা কিন্তু বলবো, তুমি যদি অনেস্ট থাকো, এতটুকু দু নম্বরই না করো, তাহলে কিন্তু ওপরওয়ালা তোমার জন্য একটা দিন রেখে দিয়েছে। ফাইনাল পিডিএফে তোমার নাম যেদিন তুমি খুঁজে পাবে সেদিনই তোমার কিন্তু জয় সার্থক হবে। আমরা স্টার্ট করি। আজকে আমাদের ক্লাসে আবারও সেই এমসিকিউ ডিসকাশন করব, কিন্তু প্রসঙ্গত বলে রাখি, তোমরা হয়তো অনেকেই জানো, খুব সাম্প্রতিক সময়তে আমরা লোকসভাতে একটি বিশেষ বিলকে হারতে দেখেছি, বিলটা পাস হতে আমরা দেখিনি। তো কেন বিলটা হেরে গেল, কি বিল সেটা, এবং সেই বিলটাতে পাস হলে কি হতো, পাস না হয়েছে বলে বা পাস হয়নি বলে কি কি তার কনসিকোয়েন্স হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা খুব শীঘ্রই একটা ক্লাস করব, একটু অ্যানালাইসিস করব সেই বিষয়টাকে নিয়ে। আশা করছি তোমাদের সেই ক্লাসগুলো ভালো লাগবে। প্রত্যেককে যে কথাটা প্রত্যেক দিনই কম বেশি বলি এবং আজ আবারও বলছি, প্লিজ চেষ্টা করো প্রত্যেকে ক্লাসগুলো ভালোভাবে করতে। তার কারণ কিন্তু একটাই, ক্লাসগুলো হয়ে গেলে এগুলোর আর রিপিটেশন হয় না। আমরা স্টার্ট করলাম আমাদের আজকের ক্লাস। প্রথম ক্লাসের কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 1 অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছে। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, প্রথম যে ক্লাসটা আমরা করব, কোয়েশ্চেন নাম্বার 1টা পেয়ে গেছি। ইন দ্য কনটেক্সট অফ মিনার্ভা মিলস কেস হুইচ রিলেশনশিপ ওয়াজ এমফাসাইজড। মিনার্ভা মিলস কেসকে কেন্দ্র করে কোন সম্পর্কটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বা এমফাসাইজ করা হয়েছে। চারটে অপশন রয়েছে। ফান্ডামেন্টাল রাইটস ওভাররাইড ডিপিএসপি, ডিপিএসপি ওভাররাইড ফান্ডামেন্টাল রাইটস, harmony and balance between fundamental rights and DPSP, absolute supremacy of parliament. আমরা এখান থেকে মূলত চারটে অপশন পাবো, কিন্তু তার মধ্যে থেকে আমাদের উত্তরটা দিতে হবে, আমাদের একটাই উত্তর দিতে হবে। দুটো অপশনের মধ্যে খুব কনফিউজিং জায়গাটা তোমরা পৌঁছাতে পারো বা কনফিউশন থাকতে পারে, বাট উত্তর অবশ্যই একটা হবে। কোয়েশ্চেন নাম্বার 1 উত্তর করছো অপশন সি। অপশন সি উত্তর করেছো, হারমোনি অ্যান্ড ব্যালেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি। অ্যাবসলিউটলি কারেক্ট, একদম সঠিক উত্তর দিয়েছো যারা যারা উত্তর করেছো। কোয়েশ্চেন নাম্বার 1 অপশন সি হবে। কিন্তু এই হারমোনিয়াস কনস্ট্রাকশন বা একটা সমন্বয়মূলক সম্পর্কের ভাবনা যদি না থাকতো অপশানে, তাহলে কিন্তু আমরা এই উত্তরটাকে নিতে পারতাম যে ফান্ডামেন্টাল রাইটস অগ্রাধিকার পাবে ডিপিএসপির ওপরে। এই ভাবনাটাও কিন্তু 1980-র মিনার্ভা মিলস কেসের মধ্যে দিয়ে উঠে এসেছে। তো এই অপশানটার সাথে যেহেতু হারমোনিয়াস কনস্ট্রাকশনের অপশান আছে বা হারমোনিয়াস ব্যালেন্সের অপশান আছে, তাই উত্তরটা আমরা সেকেন্ডটা নিলাম। চলে আসছি পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 2 2 নম্বরের যে প্রশ্ন চলে এসছে অলরেডি স্ক্রিনেতে। হুইচ অ্যামেন্ডমেন্ট প্লেসড ডিপিএসপিজ অ্যাবাভ ফান্ডামেন্টাল রাইটস টেম্পোরারিলি। কোন সংশোধনী আইন ডিপিএসপিগুলোকে মৌলিক অধিকারের ওপর রেখেছিল? কোন সংশোধনী আইন ডিপিএসপিগুলোকে মৌলিক অধিকারের ওপর রেখেছিল? চারটে অপশন: 42nd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, 24th অ্যামেন্ডমেন্ট, 86th অ্যামেন্ডমেন্ট। 42তম সংশোধন, 44তম সংশোধনী, 24তম সংশোধনী, 86তম সংশোধনী। উত্তরটা আমরা কি করব? আচ্ছা, চম্পাকম দোরাই রাজন কেস সাইদ উত্তর করেছো, একদম ঠিক। ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির কনফ্লিক্টের জায়গাতে আমরা মিনার্ভা মিলসকে রাখি,
আগে চম্পাকম দোরাইরাজনকে রাখি, এবং আর একটা কনফ্লিক্টের অ্যামেন্ডমেন্ট রয়েছে, দ্যাট ইজ 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা অপশন সি রাখছি। একজন লিখেছ অপশন সি, শর্মিষ্ঠা লিখেছ অপশন সি, সাইদ করেছো অপশন এ অর্থাৎ 42nd অ্যামেন্ডমেন্ট। সাইদ একদম ঠিক, শর্মিষ্ঠা একটু ভুল হয়ে গেল, জাহ্নবীও এখানে সি করেছো, একটু ভুল হয়ে গেল। উত্তরটা আমরা এখান থেকে অপশন এ করব, 42nd অ্যামেন্ডমেন্ট উত্তর করব। আচ্ছা, আমি আবারও বলছি, খুব ভালো করে শোনো সবাই। প্রশ্নটা এখানে দিয়েছে যে কোন সংশোধনী আইন ভারতবর্ষের ডিপিএসপিগুলোকে বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের ওপর রাখছে। তার মানে আমরা নর্মালি কি জানি যে ফান্ডামেন্টাল রাইটসের সাথে ডিপিএসপির যদি কনফ্লিক্ট হয় তাহলে ফান্ডামেন্টাল রাইটসটা অগ্রাধিকার পায়, কিন্তু একটি বিশেষ সংশোধনী আইনে বলা হলো যে না, দুটোর মধ্যে গণ্ডগোল হলে ডিপিএসপিকে আমরা অগ্রাধিকার দেব। যদিও সেই স্টেটমেন্ট বা সেই ভার্সন থেকে আমরা পরে সরে এসেছি, কিন্তু এই ভার্সনটা ছিল আমাদের দেশেতে। কোন সংশোধনী আইনের মাধ্যমে এই ভার্সনটা এসছে সেইটার উত্তরটা আমরা জানবো, দ্যাট ইজ 1976 42nd বা 42তম সংশোধনী আইন, 2A হবে। নেক্সট আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 3, 3 নম্বরের কোয়েশ্চেন কি রয়েছে দেখো। Which doctrine prevents retrospective punishment under Article 20? কোন ডক্ট্রিনটা রেট্রোস্পেক্টিভ পানিশমেন্টকে প্রিভেন্ট করছে বা বন্ধ করছে 20 নম্বর আর্টিকেলের আওতায়? দেখো, আর্টিকেল 20-র আন্ডারে আমরা 4টে পয়েন্ট রেখেছি। ডাবল জিওপার্ডি, এক্স পোস্ট ফ্যাক্টো ল প্রহিবিশন, সেলফ ইনক্রিমিনেশন, ন্যাচারাল জাস্টিস। 4টে অপশান রয়েছে। কোনটা প্রিভেন্ট করছে রেট্রোস্পেক্টিভ পানিশমেন্টকে? উত্তরটা আমরা কি নেব? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, অতটাও সহজ নয়, একটু ভেবে উত্তরটা করতে হবে। 3 এর উত্তরটা করছো অপশন এ, ডাবল জিওপার্ডি। এখানে রাহুল নাগ উত্তর করেছো, সুমন্ত্র করেছো 3B, এক্স পোস্ট ফ্যাক্টো ল, ওকে। কালাচাঁদ করেছো 3A, 3A মানে ডাবল জিওপার্ডি। আচ্ছা, আমি আরেকটু দেখতে চাই বাকিরা কে কী করেছো। শর্মিষ্ঠা করেছো 3A, জাহ্নবী করেছো 3A। সুমন্ত্র, বাকিদের দ্বারা প্রভাবিত হয়ে তুমি সঠিক উত্তর দিয়েও উত্তরটাকে ভুল করলে, মনে করলে যে বাকিরাই, তার মানে এতজন এ বলছে মানে ওটাই ঠিক, তাই তুমি ঠিক উত্তরটা দিয়েও পরে উত্তরটাকে ডিলিট করলে। তুমি কিন্তু একমাত্র ঠিক উত্তর দিয়েছিলে, বাকিরা প্রত্যেকেই উত্তরটা ভুল দিয়েছে। 3A হবে না, খুব ভালো করে মানেটা বোঝো, তাহলে আশা করছি পুরো বিষয়টাকে ক্লিয়ার মনে হবে। আমরা চলে আসছি আগে উত্তরে। আমরা উত্তরটা এখান থেকে অপশন বি নেব, এক্স পোস্ট ফ্যাক্টো ল বা এক্স পোস্ট ফ্যাক্টো প্রহিবিশন। আগে একটুখানি বলে দিই কি মানে বোঝাতে চাওয়া হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো মানে। দেখো, বলা হচ্ছে আর্টিকেল 20-তে কোনো ব্যক্তি যে সময় অপরাধ করবে, কোনো ব্যক্তি যে সময় অপরাধ করবে, অর্থাৎ যে সালে বা যে তারিখে দাঁড়িয়ে অপরাধটা করছে, সেই সময়তে ওই অপরাধের শাস্তি হিসেবে দেশেতে যে আইন রয়েছে বা অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি স্বরূপ কি শাস্তি হবে, এটা তো একটা নির্দিষ্ট আইনে লেখা আছে। যে আইনে লেখা আছে সেই আইন অনুযায়ী তার শাস্তি হবে। সেই পার্টিকুলার সময়ের আগে কোনো তৈরি হওয়া আইন বা পার্টিকুলার সময়ের পরের কোনো তৈরি হওয়া আইন সেই পার্টিকুলার শাস্তির ক্ষেত্রে কিন্তু এফেক্টিভ হবে না। তার মানে দাঁড়াচ্ছে গল্পটা এরকম, আজকে হচ্ছে 20শে এপ্রিল 2026, আমি একটি বিশেষ ঘটনা ঘটিয়েছি, যেটা আমি জানি যে আমিই ঘটিয়েছি, এবং এই মুহূর্তে দেশেতে একটা আইন আছে, এই ধরনের ঘটনা ঘটালে 3 বছরের জেল হবে। এবার আমার এই ঘটনাটা প্রমাণ হতে কিন্তু খানিকটা সময় লাগছে, আগামীকাল বা একদিন পরেই তো আর প্রমাণ হবে না, আমার নামে অভিযোগ আসবে, মামলা হবে, প্রমাণ হতে সময় লাগছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই একই ঘটনা ঘটালে তার পার্টিকুলার শাস্তিটা 3 বছর নয়, সেটা 5 বছর, সেটা লেখা ছিল আজ থেকে 2 মাস বা 3 মাস আগের কোনো একটা নিয়মে। ধরা যাক আজকে 2026 সাল, 2026-এরই জানুয়ারি মাসেতে এই নিয়মটাই ছিল যে এই ঘটনাটা ঘটালে 5 বছরের জেল হবে, কিন্তু 2026-এর এপ্রিলে গিয়ে ওই আইনটাকে মডিফাই করা হয়েছে। ফাইন,
মডিফাইড হওয়ার পরে গিয়ে কিন্তু আমি অ্যাকশনটা করছি, তাহলে আমার যে শাস্তিটা হবে সেটা কিন্তু 2026-এর জানুয়ারি মাসের তৈরি হওয়া বা জানুয়ারি মাসের অস্তিত্ব বা থাকা আইনটার ভিত্তিতে হবে না, আমার শাস্তিটা হবে 2026-এর এপ্রিলের ভিত্তিতে। তাহলে রেট্রোস্পেকটিভ এফেক্ট মানে পিছিয়ে যাওয়া কোনো প্রভাবিত বিষয়ের মাধ্যমে আমরা কিন্তু ওই শাস্তিটা দেব না, বা পরবর্তীর কোনো আইনের মাধ্যমে শাস্তিটা দেব না, শুধুমাত্র যে সময় ঘটনাটা ঘটতে চলেছে সেই সময়ের ভিত্তিতেই শাস্তিটা হবে। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র অপশন বি নেব, বাকিগুলো কেন নেব না? ডাবল জিওপার্টি মানে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, এটা হবে না। সেলফ ইনক্রিমিনেশন মানে হচ্ছে যে কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। আর ন্যাচারাল জাস্টিসের কথা আমরা আর্টিকেল 20-তে সেই অর্থে পাই না। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। বোথ অ্যান্সার হতো না, কারণ বোথ তো নেই। যদি বোথ থাকতো তাহলে আমরা উত্তরটা বোথ করতাম, কিন্তু রেট্রোস্পেকটিভ এফেক্টের মূল যদি অর্থ জিজ্ঞেস করে তাহলে তার আগের থেকে বলা হচ্ছে। রেট্রোস্পেকটিভ কথাটার অরিজিনাল মানেই হচ্ছে আগের থেকে। দেখবে যদি এরকম বলা হয় যে তোমার মোবাইলে মেসেজ এসেছে সরকারি চাকরি পাওয়ার পরে, বেশ কিছু বছর কেটে গেছে, তোমার মোবাইলে মেসেজ এসেছে, ধরা যাক এপ্রিল মাসেই মোবাইলে মেসেজটা এলো যে তোমার ইনক্রিমেন্ট মান্থলি 2000 টাকা করা হলো। এবার 2026 সালের এপ্রিল মাসে তোমার কিন্তু স্যালারি ঢুকে গেছে, এবার এইখানে তোমার মেসেজটা তার পরে এলো কিছুদিন, এবার সেখানে লেখা রয়েছে যে এই ইনক্রিমেন্টটা এফেক্টিভ হবে 2026-এর মার্চ থেকে। তার মানে কি দাঁড়াচ্ছে? উইথ রেট্রোস্পেকটিভ এফেক্ট, টেনে নিয়ে গিয়ে এফেক্টটা শুরু হচ্ছে, সেই ঘটনাটাকে আমরা রেট্রোস্পেকটিভ বলে ব্যাখ্যা করব। কেমন? আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে, কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন। ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি হুইচ ইজ ট্রু? ন্যাশনাল এমার্জেন্সির সময় কোনটা সঠিক? অপশান এ ফেডারেল স্ট্রাকচার ইজ ডিস্ট্রয়েড, অপশন বি states cease to exist, option C federal structure becomes unitary in practice, option D constitution is suspended. আমরা এখান থেকে কি উত্তর করব সেটা একটুখানি জানতে চাইছি। কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি উত্তর হবে? ফেডারেল স্ট্রাকচার ইজ ডিস্ট্রয়েড, এমার্জেন্সি সময়তে স্টেট সিজ টু এক্সিস্ট, ফেডারেল স্ট্রাকচার বিকামস ইউনিটারি ইন প্র্যাকটিস, কনস্টিটিউশন ইজ সাসপেন্ডেড। খুব সোজা প্রশ্ন, ঝটপট উত্তর করবে। সুমন্ত্র করেছো অপশন বি, স্টেট সিজ টু এক্সিস্ট। কি বলো, রাজ্যের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে? দেশেতে যখন এমার্জেন্সি হবে তখন কি পশ্চিমবঙ্গ আদৌ রাজ্য? তো এই নিয়ে আমরা অস্তিত্ব সংকটে ভুগবো? বিহার আদৌ রাজ্য? তো অস্তিত্ব সংকটে ভুগবো? নেভার, কখনোই সম্ভব নয়। উত্তরটা আমরা 4 কি করছি, সি করব, যে যুক্তরাষ্ট্র কাঠামো প্র্যাকটিসে দেখা যায় সেটা এককেন্দ্রিক হয়ে গেছে, ইউনিটারি সিস্টেমে কনভার্টেড হয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। 4-এর উত্তরটা অপশন সি হবে। নেক্সট ইজ কোয়েশ্চেন নাম্বার 5, 5 নম্বরের প্রশ্ন। হুইচ ইজ কারেক্ট অ্যাবাউট আর্টিকেল 123? 123 নম্বর আর্টিকেলকে কেন্দ্র করে এর মধ্যে কোনটা সঠিক? 4টা অপশন রয়েছে। কি কি অপশানে রয়েছে? অর্ডিন্যান্স ক্যান অ্যামেন্ড কনস্টিটিউশন, অপশন বি অর্ডিন্যান্স ইজ ইকুয়াল টু ল বাট টেম্পোরারি, অপশন সি অর্ডিন্যান্স ক্যান নট বি চ্যালেঞ্জড, অপশন ডি অর্ডিন্যান্স রিকোয়ার্স প্রায়র জুডিশিয়াল অ্যাপ্রুভাল। আমরা উত্তরটা এখান থেকে কোনটা নেব? একদম একটাই অথেন্টিক উত্তর হবে। অর্ডিন্যান্স এটা একটা বিশেষ বিষয় বলা যায়, যেটা ভারতবর্ষের প্রেসিডেন্ট বা রাজ্যের রাজ্যপাল ইস্যু করতে পারে। 123 দিয়ে প্রেসিডেন্ট, 213 দিয়ে গভর্নর ইস্যু করতে পারে, এবং এই বিশেষ বিষয়টাকে নিয়ে প্রশ্নটা। 5-এর উত্তরটা করছো অপশন বি, অর্ডিন্যান্স ইজ ইকুয়াল টু ল বাট টেম্পোরারি। এটা একটা অস্থায়ী আইনের মতো। ফ্যান্টাস্টিক, সবাই ঠিক দিয়েছো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6-এ যাব। 6 নম্বরের প্রশ্ন কি রয়েছে একটু দেখো। কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বরের প্রশ্ন রয়েছে, which of the following statements about the doctrine of basic structure as evolved in the Keshavananda Bharati case is correct? বেসিক স্ট্রাকচারকে কেন্দ্র করে, কেশবানন্দ ভারতী কেসের বেসিক স্ট্রাকচারকে কেন্দ্র করে এর মধ্যে কোন স্টেটমেন্টটা সঠিক? অপশন ইট অ্যালাউস পার্লামেন্ট টু অ্যামেন্ড এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন উইদাউট লিমিটেশন, অপশন বি ইট রেস্ট্রিক্টস পার্লামেন্ট ফ্রম অল্টারিং দ্য এসেনশিয়াল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন,
Option C, it is explicitly mentioned in Article 368 of the Constitution. Option D, it applies only to fundamental rights. উত্তরটা আমরা কি নেব এখান থেকে? আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ অলরেডি চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 6 এর উত্তরটা করো ঝটপট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 এর উত্তরটা আমরা এখান থেকে পাচ্ছি অপশন বি। অপশন বি তে বলছে ইট রেস্ট্রিক্টস পার্লামেন্ট ফ্রম অল্টারিং দ্য এসেনশিয়াল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে আমরা বদলাতে পারবো না, এটাই বেসিক স্ট্রাকচার কেসের মূল বক্তব্য। চলো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বরের প্রশ্ন। Which of the following statements correctly describes the writ jurisdiction of the high courts in India? অর্থাৎ হাইকোর্টে রিট জুরিসডিকশনকে কেন্দ্র করে এর মধ্যে কোনটা সঠিক? হাইকোর্টের রিট জুরিসডিকশনকে কেন্দ্র করে এর মধ্যে কোনটা সঠিক? অপশন এ, হাইকোর্টস ক্যান ইস্যু রিটস only for the enforcement of fundamental rights. Option B, high courts have no power to issue writs against private individuals. Option C, high courts can issue writs for both fundamental rights and other legal rights. Option D, high courts writ jurisdiction is narrower than that of the Supreme Court. চারটে অপশন পাচ্ছি আমরা, কি উত্তরটা রাখবো একটু বলো। 7 এর উত্তরটা করছো সি। 7C মানে হচ্ছে হাই কোর্টস ক্যান ইস্যু রিটস ফর বোথ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড আদার লিগাল রাইটস। ভেরি গুড, একদম ঠিক। আমি এখানে শুধু রেফারেন্স আর্টিকেলটা লিখে দিলাম, 226, 226 নম্বর আর্টিকেলটা হচ্ছে রেফারেন্স আর্টিকেল। ওকে, এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ যাব, 8 নম্বরের প্রশ্নতে যাব। কি রয়েছে একটু দেখি। Which of the following statements is correct regarding the concept of judicial review in India? জুডিশিয়াল রিভিউকে কেন্দ্র করে এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট? Option A, judicial review is explicitly mentioned in a single article of the Constitution. Option B, judicial review is exercised only by the Supreme Court. Option C, judicial review is part of the basic structure of the Constitution and cannot be taken away by Parliament. Option D, judicial review applies only to laws made after 1973. কি এখান থেকে উত্তরটা করব একটু বলতে হবে, একটু ভালো করে দেখো, দেখে উত্তরটা করো। হাই কোর্ট ইজ ওয়াইডার দ্যান সুপ্রিম কোর্ট ইন কেস অফ রিট বিকজ অফ লিগাল রাইটস, একদম ঠিক। কোয়েশ্চেন নাম্বার 8-এর উত্তরটা করছো সি। 8C মানে কি রয়েছে দেখি। জুডিশিয়াল রিভিউ ইজ পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ক্যান নট বি টেকেন অ্যাওয়ে বাই দ্য পার্লামেন্ট, একদম ঠিক। বাকি কোনো অপশানই কিন্তু ঠিকভাবে যাচ্ছে না, কোনো না কোনো জায়গায় গিয়ে ফাঁক থাকছে, তাই অপশান সিটাকেই আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করছি, একদম ঠিক আছে। ওকে, চলে আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 9, 9 নম্বরের প্রশ্নতে। কি রয়েছে দেখো 9-তে। কোয়েশ্চেন নাম্বার 9-এ রয়েছে which of the following statements correctly describes the role of the Speaker of the Lok Sabha in the context of a money bill? Which of the following statements correctly describes the role of the Speaker of the Lok Sabha in the context of a money bill? অর্থাৎ লোকসভায় স্পিকারের যে পাওয়ার মানি বিলকে কেন্দ্র করে, তার মধ্যে কোনটা ঠিক? Speaker's decision on whether a bill is a money bill or is final and cannot be questioned under any circumstances. The Speaker has no role in certifying money bill. The Speaker certifies a money bill and although the decision is considered final, it may be subject to limited judicial review. And option D, the President decides whether a bill is a money bill. আমরা চারটে অপশন রেখেছি, উত্তরটা করো। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখি। অপশন এ করছো দ্য স্পিকারস ডিসিশন ওয়েদার এ বিল ইজ এ মানি বিল ইজ ফাইনাল। স্পিকারের সিদ্ধান্তটা চূড়ান্ত এবং এই সিদ্ধান্তকে কোনোভাবেই কিন্তু প্রশ্ন করা যাবে না, একদমই ঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, অপশন এ ইজ দ্য অ্যান্সার। এবং আজকের শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, 106 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ রিলেটেড টু। 106তম সংশোধনী আইন, যেটা দিয়ে আমরা বিশেষভাবে একটা আইনের
ভূমিকা বা একটা আইনের গুরুত্ব কতটা হতে পারে এবং কিভাবে দেশের সংবিধান সংশোধনী আইন পাস হওয়ার ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে সেটা আমরা বুঝতেই পারবো। দেখো 106তম সংশোধনী আইন কি নিয়ে যুক্ত আমরা প্রশ্ন রেখেছি। আসিফ প্রশ্নের উত্তর করেছো 10A ইডব্লিউএস রিজার্ভেশন, না, পড়াতে গলদ আছে। ইডব্লিউএস রিজার্ভেশন কিন্তু 103তম সংশোধনী আইনের ফল বলা যায়। আমরা কোয়েশ্চেন নাম্বার 10 উত্তর করছি অপশন বি, উইমেন রিজার্ভেশন ইন ইউনিয়ন অ্যান্ড স্টেট লেজিসলেচার। ইডব্লিউএস সংরক্ষণ 103-এর কনসেপ্ট, মোটেই 106-এর নয়, তাই যারা এ করেছো তাদের আর একটু পড়তে হবে। আমরা উত্তরটা এখান থেকে অপশন বি নিলাম, বাট তোমরা আশা করছি সবাই জানো ডিলিমিটেশন বিল এবং তার সঙ্গে আমরা অ্যাডিশন করে উইমেন রিজার্ভেশন বিলকে নিয়েছি, যেটা ভারতীয় পার্লামেন্টের লোকসভাতে পাস করানো যায়নি। কেন গেল না, কি কারণ, এই বিল পাস হলে, এই বিল আইন হলে কি চেঞ্জ আসতো, হোয়াট ইজ ডিলিমিটেশন, এই বিষয়ে আমরা একটা ভালো ক্লাস রাখার চেষ্টা করছি। এবং বুঝতেই পারছো এই ধরনের ক্লাস করতে হলে একটু প্রিপারেশন নিতে হয় নিজেকে। আমি চেষ্টা করব সহজ করে পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে, হয়তো আগামী সপ্তাহে সেই ক্লাসটা আমরা করতে পারবো। আশা করছি এই ক্লাসটাতে তোমরা 10টা প্রশ্ন যার যার প্রশ্ন যেভাবে এসেছে সেইভাবে উত্তরটা করেছো এবং বুঝতে পেরেছো কিভাবে কিভাবে এগোচ্ছে জিনিসগুলোকে, এবং প্রিপারেশন মোটামুটি এইরকম স্ট্যান্ডার্ডে যদি রাখো প্রিলিমস কোয়ালিফাই করতে সমস্যা হবে না, অ্যাটলিস্ট আমার পার্টের দিক থেকে। এটুকুই বলবো। আজকের ক্লাসটা আমরা এখানেই এন্ড করছি, পরের দিন আবার দেখা হবে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো এবং প্রস্তুতিতে থেকো। 23 তারিখ এবং 29 তারিখ দুদিন ভোট আছে, সবাই নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবে এবং মনে রাখবে রাইট টু ভোট ইজ নট আওয়ার ফান্ডামেন্টাল রাইট, এটা আমাদের মৌলিক অধিকার নয়, ইট ইজ আওয়ার লিগাল রাইট, এটা আমাদের একটা আইনি অধিকার, ইট ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট অলসো, এটা আমাদের সাংবিধানিক অধিকারও বটে, অ্যান্ড মোর অর লেস ইট ইজ আওয়ার ডেমোক্রেটিক রাইট। গণতান্ত্রিক দেশে ভোটাধিকার থাকতেই হবে। সুতরাং এই দিয়ে আমরা ক্লাসটা আজকে এন্ড করলাম। পরের দিনের ক্লাসে আবারও আমরা এই ধরনেরই কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য বারবারই বলছি, কেউ সময় নষ্ট করো না প্লিজ, প্রত্যেকে পড়াশোনা করো। পড়াশোনার কোনো বিকল্প কিন্তু আজও তৈরি